ভুয়া বিয়ের মাধ্যমে চায়নার নাগরিকদের গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার অভিযোগে একটি জালিয়াতি চক্রের 11 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে জাস্টিস ডিপার্টমেন্ট। এটিকে দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বিবাহ জালিয়াতি বলে অভিহিত করেন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ। বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, 2016 থেকে 2026 সাল পর্যন্ত পরিচালিত এই চক্রের অন্যতম মূল হোতা অ্যামি চ্যাং, শাওমেই চান ও গ্যাং ঝেং সবাইকে গ্রেফতার করা হয়েছে। সাদার্ন ডিস্ট্রিক্ট অব নিউ ইয়র্কের ইউএস অ্যাটর্নি জেমি ম্যাকডোনাল্ড জানান, শুধু ভুয়া আবেদন জমাই নয়, সাক্ষাৎকারের জন্য ভুয়া দম্পতিদের প্রশিক্ষণও দিত চক্রটি। আমেরিকার নাগরিক ও চায়নার নাগরিকদের মধ্যে 1000-এর বেশি ভুয়া বিয়ের আয়োজন করা এক জালিয়াতি চক্রের উন্মোচন করেছে জাস্টিস ডিপার্টমেন্ট। নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে দাখিল করা অভিযোগপত্র অনুযায়ী 2016 সাল থেকে 2026 সাল পর্যন্ত পরিচালিত এই চক্রের অন্যতম মূল হোতা অ্যামি চেং, শাওমেই চান ও গ্যাং ঝেং। বুধবার আদালতে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিলের পর সংবাদ সম্মেলন করে জাস্টিস ডিপার্টমেন্ট। সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ জানান, চায়নার নাগরিকদের গ্রিন কার্ড পাইয়ে দিতে মূলত সামাজিক মাধ্যম ও বিজ্ঞাপনের মাধ্যমে তারা গ্রাহক খুঁজত এবং এক একটি গ্রিন কার্ডের জন্য $100,000 পর্যন্ত আদায় করত। অন্যদিকে ভুয়া বিয়েতে রাজি হওয়া আমেরিকার নাগরিকদের তারা $30,000 পর্যন্ত দিত। ভুয়া বিয়ে বিশ্বাসযোগ্য করতে রেস্টুরেন্টের প্রথাগত পোশাক পরিয়ে আয়োজন করা হতো বিয়ের অনুষ্ঠান। অভিবাসন আবেদন প্রমাণের জন্য ডাকা হতো স্বজনদেরও। সাদার্ন ডিস্ট্রিক্ট অফ নিউ ইয়র্কের ইউএস অ্যাটর্নি জেমি ম্যাকডোনাল্ড জানান, শুধু ভুয়া আবেদন জমাই নয়, ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস USCIS-এ সাক্ষাৎকারের জন্য ভুয়া দম্পতিদের প্রশিক্ষণও দিত চক্রটি। দেশের বিভিন্ন স্টেটে ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলও এই নেটওয়ার্কটি বিস্তৃত ছিল বলে জানান হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনসের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ম্যাথিউ মিলহর্ন। মিলহর্ন আরও জানান, অন্য একটি মামলার সূত্র ধরে শুরু হওয়া এই তদন্তে আদালতের অনুমতি নিয়ে আর্থিক লেনদেন, যোগাযোগ ও অভিবাসন সংক্রান্ত নথিপত্র পর্যালোচনা করে চক্রটিকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। এই চক্রের মাধ্যমে এরই মধ্যে যারা গ্রিন কার্ড বা নাগরিকত্ব পেয়েছেন তাদের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ। তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের নাগরিকত্ব বাতিল বা দেশান্তরের মুখোমুখি হতে হবে। তবে এই চক্রের সাথে গুপ্তচর বৃত্তির কোনো সংযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে ডিওএচএ। দেশের অভিবাসন ব্যবস্থায় জালিয়াতি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান কর্মকর্তারা। উইসকনসিনের গভর্নর প্রাইমারিতে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ফ্রান্সিস্কা হংকে প্রায় 3200 ভোটে হারিয়ে মনোনয়ন পেয়েছেন ডেভিড ক্রাউলি। সাধারণ নির্বাচনে ট্রাম্প সমর্থিত টম টিফানিকে হারিয়ে মেগা চরমপন্থা রুখে দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। সাবেক সেনেটর ক্লেয়ার ম্যাককাস্কিল বলেছেন, গ্রামীণ ভোটারদের সমর্থনই ক্রাউলির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মিনেসোটায় ডেমোক্রেটিক গভর্নর প্রাইমারিতে মনোনয়ন পেয়েছেন সেনেটর অ্যামি ক্লোবুচার। এদিকে ট্রাম্পের শক্ত ঘাঁটি অ্যালাবামায় পরিবর্তনের আভাস দেখছেন ডেমোক্রেটিক প্রার্থী ডাগ জোন্স। উইসকনসিনের ডেমোক্রেটিক গভর্নর প্রাইমারিতে প্রায় 3200 ভোটের ব্যবধানে ফ্রান্সিস্কা হংকে হারিয়েছেন মধ্যপন্থী ডেভিড ক্রাউলি। 787,000-এর বেশি ভোটের মধ্যে এই ব্যবধান ছিল মাত্র 0.41%। হং পরাজয় মেনে নেওয়ায় ভোট পুনর্গণনার সম্ভাবনা নেই। জয়ের পর ক্রাউলি বলেন, এখন তার একমাত্র লক্ষ্য সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী টম টিফানিকে পরাজিত করা এবং উইসকনসিনে মেগা চরমপন্থী কাউকে গভর্নরের দায়িত্বে যেতে না দেওয়া। নির্বাচনী প্রচারণায় প্রগতিশীল বনাম মূলধারার লড়াইয়ের বয়ানও খারিজ করেন ক্রাউলি। তার মতে, ভোটারদের মূল উদ্বেগ সাশ্রয়ী জীবনযাত্রা, ভালো মজুরি এবং শিশুদের জন্য উন্নত শিক্ষা। এমএস নাউকে রাজনৈতিক বিশ্লেষক চার্লি সাইক্স বলেন, ক্রাউলির জয় ডেমোক্র্যাট ভোটারদের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের প্রতিফলন। সাবেক সেনেটর ক্লেয়ার ম্যাককাস্কিল কাউন্টি ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে বলেন, গ্রামীণ এলাকার ভোটারদের বড় সমর্থন ক্রাউলিকে জয়ের পথে এগিয়ে দিয়েছে। এদিকে মিনেসোটায় ডেমোক্রেটিক প্রাইমারিতে গভর্নর পদে মনোনয়ন পেয়েছেন সেনেটর অ্যামি ক্লোবুচার। সাধারণ নির্বাচনে জিততে নির্দলীয় ভোটার ও মধ্যপন্থী রিপাবলিকানদের সমর্থন চান তিনি। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীদের সমালোচনা করে ক্লোবুচার বলেন, ট্রাম্প সমর্থিত প্রার্থী মাইক লিন্ডেল ও লিসা ডিমুথ ট্রাম্প প্রশাসনের ক্ষতিকর নীতির বিরুদ্ধে যথেষ্ট অবস্থান নিতে ব্যর্থ হয়েছে।
গভর্নর নির্বাচিত হলে প্রথম দিন থেকে সরকারি অপচয় বন্ধে পূর্ণাঙ্গ অডিট শুরু, 100,000 নতুন আবাসন তৈরি এবং স্বাস্থ্যসেবার খরচ কমানোর পরিকল্পনার কথা জানিয়েছেন ক্লোবুচার। অন্যদিকে ট্রাম্পের রেড স্টেট অ্যালাবামায় বড় পরিবর্তনের আভাস দিচ্ছেন ডেমোক্রেটিক গভর্নর প্রার্থী ডগ জোন্স। তার মতে, দ্রব্যমূল্য বৃদ্ধি ও বিদ্যুৎ বিলের চাপে জনগণের মধ্যে প্রশাসনের প্রতি অসন্তোষ বাড়ছে। এমএস নাওকে জোন্স বলেন, অ্যালাবামায় এখন বড় রাজনৈতিক ইস্যুগুলোর একটি হলো এআই ডেটা সেন্টার নির্মাণের গোপনীয় চুক্তি। এসব চুক্তি স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। জনগণের স্বার্থ সুরক্ষায় অ্যালাবামায় এআই ডেটা সেন্টার নির্মাণে 1 বছরের স্থগিত আদেশের দাবি জানিয়েছেন জোন্স। একই সঙ্গে ডেমোক্র্যাটদের জন্য অ্যালাবামায় জয়ের সম্ভাবনা নিয়েও আশাবাদী এই সাবেক সেনেটর। ল্যাটিন আমেরিকায় মাদক বিরোধী অভিযান জোরদারে নতুন সামরিক সহযোগিতার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। বুধবার পানামা সিটিতে মিত্র দেশগুলোর বৈঠকে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ জানান, মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযানে ইকুয়েডর, হন্ডুরাস ও গুয়েতেমালার সঙ্গে কাজ করছে আমেরিকা। একই সঙ্গে আমেরিকাস কাউন্টার কার্টেল কোয়ালিশনের 19তম সদস্য হিসেবে যোগ দিয়েছে কলম্বিয়া। ল্যাটিন আমেরিকায় মাদক সন্ত্রাস দমনে ইকুয়েডর, হন্ডুরাস, গুয়েতমালা ও 19তম সদস্য কলম্বিয়াকে নিয়ে যৌথ সামরিক অভিযানে ঘোষণা দিয়েছে আমেরিকা। I want to commend Ecuador for its regional leadership to become the first ACCC member to partner with the United States in combined kinetic operation against narco-terrorists in Ecuador. আমেরিকাস কাউন্টার কার্টেল কোয়ালিশন বা A3Cর প্রথম সদস্য হওয়ার মাধ্যমে মাদক সন্ত্রাস দমনে আঞ্চলিক নেতৃত্ব দেওয়ায় ইকুয়েডরের প্রশংসা করেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। I also want to commend Honduras and Guatemala for inviting the United States to partake in combined operations against narco-terrorists in their countries. পাশাপাশি হন্ডুরাস এবং গুয়েতমালায় মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযানের জন্য আমন্ত্রণ জানানোয় দেশ দুটিকে ধন্যবাদ জানান তিনি। I'm also proud to announce that Colombia will join the ACCC, becoming the 19th member. এই সামরিক জোটের 19তম সদস্য হিসেবে কলম্বিয়াকে স্বাগত জানান হেগসেথ। Additionally, I want to thank Jamaica for working with the Department of War to create a new military partnership to cripple narco-terrorists that transit through the Caribbean. This partnership will forever change the security environment of the Caribbean. এছাড়া ক্যারিবিয়ান অঞ্চলে যৌথভাবে নতুন সামরিক অংশীদারিত্ব তৈরির জন্য জ্যামাইকাকেও ধন্যবাদ জানিয়ে হেগসেথ বলেন, এই অংশীদারিত্ব সার্বিক নিরাপত্তার পরিস্থিতি বদলে দেবে। We answer only to our own citizens and our own constitutions, not unelected international bureaucrats. এ সময় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসির তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, আমেরিকা কিংবা A3C সদস্য দেশগুলো তাদের নাগরিকদের নিরাপত্তা রক্ষার পূর্ণ অধিকার রয়েছে। তারা কেবল নিজেদের নাগরিক এবং সংবিধানের কাছে দায়বদ্ধ, কোনো অবৈধ আন্তর্জাতিক আদালতের কাছে নয় বলে মন্তব্য করেন হেগসেথ। That's why I strongly encourage every ACCC member to leave the ICC and reject their attempts to rob your governments and your courts of your sovereignty. জোটের সদস্য দেশগুলোকে আইসিসি থেকে বের হয়ে আসারও আহ্বান জানান ডিফেন্স সেক্রেটারি। জুলাইয়ে দেশের বার্ষিক মূল্যস্ফীতির হার 3.4% নেমে এসেছে। জুনে যা ছিল 3.5%। মাসভিত্তিক পণ্য ও সেবার দাম বেড়েছে 0.1%। খাদ্য ও জ্বালানি বাদে ভোক্তা মূল্য সূচক বা মূল মূল্যস্ফীতিও কমেছে। বুধবার প্রকাশিত লেবার ডিপার্টমেন্টের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। তবে অর্থনীতিবিদদের মতে মূল্যস্ফীতির গতি সামান্য কমলেও অর্থনীতিতে স্বস্তি ফিরেছে এমনটা বলার সুযোগ নেই। জ্বালানির উচ্চ মূল্য, বাড়তি জীবনযাত্রার ব্যয় ও দুর্বল কর্মসংস্থান সাধারণ মানুষের উপর আর্থিক চাপ বাড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত জুলাই মাসে দেশে মূল্যস্ফীতির গতি কিছুটা কমেছে। বুধবার প্রকাশিত লেবার ডিপার্টমেন্টের ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুযায়ী গত মাসে বার্ষিক মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে 3.4%, যা জুনের 3.5%-এর তুলনায় সামান্য কম। মাস ভিত্তিতে জুলাই মাসে পণ্য সেবার দাম বেড়েছে মাত্র 0.1%। এছাড়া খাদ্য জ্বালানি খাত ছাড়া মূল্যস্ফীতি নির্ধারণের অন্যতম প্রধান মাপকাঠি কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা ভোক্তা মূল্য সূচক 2.6% থেকে কমে 2.5%-এ নেমে এসেছে, যা গত ফেব্রুয়ারি মাসের পর সর্বনিম্ন।
অর্থনীতি বিশ্লেষকদের মতে এটি একটি মাঝারি ইতিবাচক প্রবণতা, যদিও তা ফেডারেল রিজার্ভের 2% লক্ষ্যমাত্রার চেয়ে এখনো অনেক বেশি। So there were no big surprises today, but I would still characterize it as a moderately positive development. To me, I think the most positive number is really that core inflation reading heading down to 2.5%, which is the lowest level it's been since February 2026. কর্মসংস্থানের বিষয়ে গত সপ্তাহের নেতিবাচক প্রতিবেদনের পর মূল্যস্ফীতির ক্ষেত্রে অপ্রত্যাশিত বড় ধাক্কা না আসাকে আশাব্যঞ্জক বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষক কাইলা ব্রুন। Heading in the right direction, and just the absence of really an upside surprise to prices, I think is reassuring, especially in light of our negative surprise in the jobs report last week. তবে সরবরাহের ঘাটতির কারণে জ্বালানির দাম উচ্চ পর্যায়ে রয়ে গেছে, যা গাড়ি ও বিমান ভাড়ার মতো খাতে প্রভাব ফেলছে। অর্থনীতিবিদ জাস্টিন নুরফার্সের মতে মূল্যস্ফীতির এই চাপ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতাকে সরাসরি প্রভাবিত করছে। মজুরি বৃদ্ধির হারের তুলনায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি বাড়ায় দেশের পরিবারগুলো এখন প্রচন্ড আর্থিক চাপের মুখে রয়েছে। তার মতে সাধারণ মানুষের জন্য বর্তমান পরিস্থিতি খুব কঠিন, কারণ মানুষ চাইলেও তাদের খরচ কমাতে পারছে না। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ফেডারেল রিজার্ভের পরবর্তী পদক্ষেপ নিয়ে নীতি নির্ধারকদের মধ্যে মতভেদ রয়েছে। অর্থনৈতিক নীতি বিশ্লেষক হেনরিয়েটা ট্রেসের মতে যুদ্ধ ও সরবরাহ ব্যবস্থায় বাধার মতো বাহ্যিক কারণে সৃষ্ট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানো খুব বেশি কার্যকর হবে না। জেপি মর্গান অ্যাসেট ম্যানেজমেন্টের ডেভিড কেলি মনে করেন এই মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা কম, তাই সুদের হার বাড়িয়ে অর্থনীতির গতি ধীর করার ঝুঁকি নেওয়া ঠিক হবে না। শুল্ক এবং অভিবাসন সংক্রান্ত কঠোর বিধিনিষেধের মতো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতি সার্বিক মূল্যস্ফীতির পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে বলে মনে করেন তিনি। বিশ্লেষকদের মতে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি রিপাবলিকান পার্টির জন্য একটি বড় রাজনৈতিক সমস্যা হয়ে দাঁড়াতে পারে। শিশুদের নিয়মিত টিকার সংখ্যা 18টি থেকে 11টিতে কমানোর পরিকল্পনা এবং MMR টিকা 3টি আলাদা টিকায় ভাগ করার উদ্যোগ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। নিউ ইয়র্কের হেলথ কমিশনার ডক্টর জিম ম্যাকডোনাল্ড বলছেন, স্টেটে তাৎক্ষণিক পরিবর্তন হচ্ছে না। তবে সাবেক সিডিসি কর্মকর্তা ডক্টর ওয়াল্টার ওরেনস্টেইন সতর্ক করেন, টিকাদানের হার কমলে হাম, পোলিও সহ প্রতিরোধযোগ্য রোগের বড় ধরনের প্রাদুর্ভাব আবারও দেখা দিতে পারে। We're breaking up the vaccines and we're breaking them up into time periods. Not so complicated. শিশুদের নিয়মিত টিকার সুপারিশ 18টি রোগ থেকে কমিয়ে 11টি রোগে সীমিত করার পরিকল্পনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে হাম, মাম্পস ও রুবেলার সম্মিলিত MMR টিকা 3টি আলাদা টিকায় ভাগ করার পরিকল্পনাও রয়েছে। বিষয়টি নিয়ে চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। My concern is immunization coverage will go down, susceptibility will increase. এমরি ইউনিভার্সিটির মেডিসিন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ও সাবেক সিডিসি ইমিউনাইজেশন প্রোগ্রাম পরিচালক ডক্টর ওয়াল্টার ওরেনস্টেইন বলেন, টিকাদানের হার কমলে প্রতিরোধযোগ্য রোগের প্রকোপ আবার বড় আকারে বাড়তে পারে। I know, like, the vaccines is a very controversial thing, and you know I've asked you a lot of questions. We've talked a lot about it. And I mean That's great. Absolutely. নিউ ইয়র্কের স্বাস্থ্য কমিশনার ডক্টর জিম ম্যাকডোনাল্ড বলেন, ফেডারেল নির্বাহী আদেশে নিউ ইয়র্কের টিকা নীতিতে তাৎক্ষণিক কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ স্কুলে প্রবেশের জন্য কোন টিকা প্রয়োজন তা নির্ধারণ করে স্টেট সরকার। তার মতে নতুন আদেশে নতুন কোনো গবেষণা বা বৈজ্ঞানিক তথ্য উপস্থাপন করা হয়নি। There really is no change in New York State in particular because it's the states that decide what is required for a vaccine and what are the recommendations as well. ম্যাকডোনাল্ড আরো বলেন, MMR টিকার 3টি আলাদা সংস্করণ এখন দেশে তৈরি বা বাজারজাত করা হয় না, ফলে পরিকল্পনাটি বাস্তবায়নে টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান, অনুমোদন এবং মানুষের টিকা নেওয়ার ইচ্ছা সবকিছুর প্রয়োজন হবে। Yeah, so these shots aren't available right now. In other words, not manufactured by any vaccine maker. ওরেনস্টেইনের মতে MMR টিকা আলাদা করে নিতে হলে শিশুদের একাধিকবার চিকিৎসকের কাছে যেতে হবে। এতে টিকা নেয়ার হার কমে রোগের বড় ধরনের প্রাদুর্ভাব ঘটতে পারে। So the vast majority of persons have been getting MMR and it has been shown to be extremely safe. রোটাভাইরাসের টিকা নিয়ে সতর্ক করে ওরেনস্টেইন বলেন, এর সুপারিশ দুর্বল হলে শিশুদের ডায়রিয়া ও পানি শূন্যতায় হাসপাতালে ভর্তি বাড়াতে পারে। তিনি বলেন, টিকা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আক্রমণকারী জীবাণু শনাক্ত ও ধ্বংস করার জন্য প্রস্তুত করে। Taking vaccines like rotavirus
which causes severe diarrhea and dehydration in young children. ম্যাকডোনাল্ডও মনে করিয়ে দেন টিকা না থাকায় ডিফথেরিয়া ও পোলিওর মতো রোগ একসময় শিশুদের জীবনহানির বড় কারণ ছিল। The first commissioner in 1901 knew that 1 out of 5 kids with diphtheria passed away. 1 out of 10 kids with polio passed away. ফেডারেল সরকারের আইনি সহায়তা চুক্তি শেষ হওয়ার পর নিউইয়র্কে 1400 অভিভাবকহীন অভিবাসী শিশুর পাশে দাঁড়িয়েছে স্টেট সরকার। এসব শিশুর আইনি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে $7.25 মিলিয়ন বরাদ্দের ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হুকুল। নিউইয়র্ক সিটি মেয়র জোরান মামদানি বলছেন, ফেডারেল সিদ্ধান্তের কারণে দেশজুড়ে 25,000-এর বেশি অভিবাসী শিশু আইনজীবীর সহায়তা হারিয়েছে। নিউ ইয়র্কে আয়োজিত সংবাদ সম্মেলনে হুকুল বলেন, স্টেট সরকারের এই অর্থায়নের মাধ্যমে অপ্রাপ্তবয়স্ক এসব শিশু অভিবাসন সংক্রান্ত আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় আইনজীবী পাবেন। তিনি বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করা সবার যৌথ দায়িত্ব এবং সেই দায়িত্ব থেকে নিউ ইয়র্ক সরে দাঁড়াবে না। I'm announcing $7.25 million to cover the legal services for roughly 1,400 unaccompanied minors across the state of New York. নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি অভিযোগ করেন, ফেডারেল সরকার অ্যাকেশিয়া সেন্টার ফর জাস্টিস সহ 100টি আইনি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি নবায়ন করেনি। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের পাওনা $65 মিলিয়ন বেশি অর্থকে আটকে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি। The federal government's refusal to renew its contract with the Acacia Center for Justice and nearly 100 more legal services providers. মামদানি বলেন, এর ফলে দেশ জুড়ে 25,000-এর বেশি অভিভাবকহীন অভিবাসী শিশুর আইনি প্রতিনিধিত্ব হঠাৎ বন্ধ হয়ে গেছে। তাদের অনেককেই এখন আইনজীবীর সহায়তা ছাড়াই জটিল অভিবাসন ব্যবস্থার মুখোমুখি হতে হচ্ছে। তিনি বলেন, আইনজীবী ছাড়া শিশুদের পক্ষে আশ্রয়ের আবেদন করা, প্রমাণ সংগ্রহ কিংবা আদালতে নিজেদের বক্তব্য উপস্থাপন করা অত্যন্ত কঠিন। Some of these children are teenagers. Some are 10 years old. Some are 5 years old. Some are even younger. অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। 2015 সালে অভিভাবকহীন এক শিশুকে আদালতে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। সেই শিশুটি পরে কলেজ শেষ করে, বিয়ে করে এবং এখন ব্রুকলিনে বসবাস করছে। জেমস বলেন, আইনি সহায়তা পেলে এসব শিশুর জীবন বদলে যেতে পারে। Some of them were alone. Most of them were alone. No parents. No guardians. No lawyers. সংবাদ সম্মেলনে হুকুল আরো বলেন, প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় তিনি অস্থায়ী সুরক্ষা মর্যাদা হারানো অভিবাসীদের নিয়েও উদ্বেগ জানিয়েছেন। একই সঙ্গে আইস এজেন্টদের জন্য টেইজার যুক্ত গ্লাভস কেনার প্রস্তাবের সমালোচনা করেন তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।